গাজায় গেল ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪৩,৭৬৪ জন নিহত হলেন। এদিকে লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বর্বর হামলায় ২৪ ঘন্টায় বহু মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে লেবাননের বালবেক জেলায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১২ জন প্যারামেডিক। এই অবস্থায় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে বলে জানিয়েছে ইরান। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় এক মুহূর্তের জন্য থেমে নেই ইসরায়েলের হামলা। শুক্রবারেও গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে অনেক মানুষ হতাহত হয়েছেন। এদিন গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া শহরে ব্যাপক বোমা হামলা চালিয়েছে তারা। এছাড়া গাজার মুসাব বিন ওমায়ের মসজিদের আশেপাশে আবাসিক ভবনগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে তারা। এতে শিশুসহ অনেকেই হতাহত হয়েছেন। আমরা বাস্তুচ্যুত হয়ে এই এলাকায় এসেছি, তবে এখানেও নিরাপদে নেই আমরা। এখানে হামাস বা অন্য কেউ নেই। সবাই দেখতে পাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজায় সাধারণ মানুষদের লক্ষ্য করে বারবার হামলা চালাচ্ছে। গাজার পাশাপাশি শুক্রবার অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় পশ্চিম তীরের তুলকারেম শহর, আল খাদের, নাবলুস ও জেনিন শহরে বন্দুক ও বোমা হামলা চালিয়েছে তারা। এদিকে লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেই চলছে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা। শুক্রবার লেবানন জুড়ে হামলা চালিয়েছে তারা। এদিন লেবাননের বালবেক জেলা দৌরুস গ্রামের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। এই ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এদিকে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে বলে জানিয়েছে ইরান। শুক্রবার বৈরুত সফরে গিয়ে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। ঋতু সাহা, ৭১। ইসরায়েল গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ করেছে বলে হিউম্যান রাইটস ওয়াচ যে অভিযোগ তুলেছে তা অস্বীকার করেছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, মানবাধিকার সংস্থাটি যে অভিযোগ তুলেছে তা পুরোপুরি মিথ্যা এবং বাস্তবতা বিবর্জিত। তিনি দাবি করেন, গাজা ইসরায়েলের একমাত্র হামাসকে নির্মূলের জন্য হামলা চালাচ্ছে এবং বেসামরিকদের লক্ষ্য করে কোনো অভিযান চালানো হচ্ছে না। এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলকে গাজার মানুষজনকে অন্যায়ভাবে উচ্ছেদের জন্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে সংস্থাটির এ অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র জানায়, গাজা ইসরায়েল আত্মরক্ষার্থেই হামলা চালাচ্ছে এবং এ অধিকার তাদের রয়েছে। ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার একটি হাসপাতালে শিশু ওয়ার্ডে শুক্রবার রাতে আগুন লেগে অন্তত ১০ শিশু মারা গেছে। নিহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে শুক্রবার স্থানীয় সময় রাত 11:15টার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় সেখানে ৫৪টি শিশু ভর্তি ছিল। ঘরটিতে প্রচুর অক্সিজেন থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সাথে ১২ ঘন্টার মধ্যে আগুন লাগার কারণ জানতে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশের উপপরিদর্শক জেনারেলকে। ভয়াবহ বায়ু দূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। ধোঁয়াশায় ঢাকা পড়েছে গোটা এলাকা। বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছেছে দিনে গড়ে ৪৯৫-তে। তাই অনির্দিষ্টকালের জন্য সব প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশার সঙ্গে দূষণে গোটা দিল্লি কার্যত ধোঁয়াশায় ঢেকে গেছে। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা কমে শূন্যে দাঁড়িয়েছে। সমস্যা হচ্ছে যান চলাচলেও। বিমানও দেরিতে উঠছে। দিল্লি রুটে বেশিরভাগ ট্রেনই কমপক্ষে ২ ঘন্টা দেরিতে চলছে। প্রবল দূষণের কথা মাথায় রেখে আপাতত দিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী। পরবর্তী নির্দেশনা না দেওয়ার পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান চলবে।
এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেও মারাত্মক ধোঁয়াশার কারণে শুক্রবার স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে নির্মাণ কার্যক্রম, বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। বিশ্ববিদ্যালয়গুলোতেও অনলাইন ক্লাস চালু করা হয়েছে। এছাড়াও বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন লাখো মানুষ। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাদেশিক ধর্ম বিষয়ক দফতরের মুখপাত্র জানান, প্রায় 600 সরকারি মসজিদে অনুষ্ঠিত হয় ইস্তিসকার নামাজ। এটি সাধারণত দুর্যোগের সময় বৃষ্টির জন্য দোয়া হিসেবে আদায় করা হয়। পরিবেশ দফতরের মুখপাত্র সাজিদ বশির জানান, এবছরের দূষণের প্রধান কারণ সেপ্টেম্বর অক্টোবরে বৃষ্টির অভাব। পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব শুক্রবার এক সংবাদ সম্মেলনে ধোঁয়াশা কমানোর পদক্ষেপ ঘোষণা করেন। বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আগামী শুক্রবার থেকে 3 দিনের সম্পূর্ণ লকডাউন কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদে ক্যারোলিন লেভিটকে মনোনয়ন দিয়েছেন। 27 বছরের লেভিট ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দিবেন লেভিট। এর মাধ্যমে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ক্যারোলিন একজন দক্ষ ও দৃঢ়চেতা মানুষ। যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। ট্রাম্প আরও বলেন, তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী যে ক্যারোলিন ভালোভাবে দায়িত্ব পালন করবেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের জন্য যে ব্যক্তিদের বাছাই করছেন তাতে প্রচলিত নিয়ম থেকে অনেকটাই সরে এসেছেন তিনি। তার এই পছন্দগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো ট্রাম্পের সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং টিভিতে উপস্থাপনা, অভিনয়, প্রযোজনা বা পরিচালনার ক্ষেত্রে তাদের পেশাগত সক্ষমতা এবং পারদর্শিতা। নানা মহলে তার মন্ত্রিসভার প্রস্তাবিত সদস্যদের যোগ্যতাও আগের ইতিহাস নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। শুরুর দিকে ট্রাম্প তার প্রশাসনের জন্য ফ্লোরিডা সিনেটর মার্ক রুবিও সহ যাদের নাম ঘোষণা করেছেন সেগুলো প্রশংসা কুড়িয়েছিল। তবে পরের দিকে ট্রাম্প ঘোষিত নামগুলো নিয়ে ডেমোক্রেটরা এমনকি রিপাবলিকানদের কেউ হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্প পরের দিকে দক্ষতা বা যোগ্যতার চেয়ে কে কত অনুগত তাকে নিয়োগ দেওয়াকে প্রাধান্য দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের চিফ অফ স্টাফ থেকে শুরু করে বিচার বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য তিনি এমন ব্যক্তিদের বেছে নিচ্ছেন যারা তার প্রচারণায় পরিচিত মুখ। এই বাছাই প্রক্রিয়াটি হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রথম মেয়াদে রাজনীতিতে নবাগত রিপাবলিকান ট্রাম্প এমন ব্যক্তিদের দলে নিয়েছিলেন যাদের সাথে তার পূর্বের কোনো কর্মক্ষেত্রের সম্পর্ক বা আস্থার সম্পর্ক ছিল না। ট্রাম্প তার নতুন প্রশাসনে যেসব ব্যক্তিকে নিয়োগ দেওয়ার কথা বলেছেন তাদের মধ্যে কিছু ব্যক্তির কাছে তাদের অবস্থানের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। রিপাবলিকান সংখ্যা গরিষ্ঠতা থাকলেও কিছু নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদন পেতে কষ্টসাধ্য হতে পারে। পেন্টাগনের তদারকি করতে ফক্স নিউজ ব্যক্তিত্ব পিট হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনার জন্য মনোনীত করেছেন ট্রাম্প। অথচ পিট হেগসেথের প্রশাসনিক অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে। অ্যাটর্নি জেনারেল হিসেবে দীর্ঘদিনের রক্ষণশীল ম্যাট গেটসকে মনোনীত করেছেন ট্রাম্প। অথচ তার আইন সম্পর্কে কোনোই ধারণা নেই। এছাড়া ট্রাম্প সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমকে দেশের শীর্ষ হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তা হিসেবে মনোনীত করেছেন। তাছাড়াও বিলিয়নিয়ার ইলন মাস্ক এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যদিও তাদের কেউই পূর্বে কখনো সরকারি কোনো কাজে নিযুক্ত ছিলেন না। হেগসেথ এবং গেটসের মতো ট্রাম্পের কিছু নির্বাচন ওয়াশিংটনের কিছু নেতার মধ্যেও সন্দেহ ও বিস্ময়ের জন্ম দিয়েছে। এ ধরনের ব্যক্তিত্ব রাজনীতিতে প্রভাব রাখার সুযোগের বিষয়টি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। সৃষ্টি ঘটক, ৭১। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 2 বছর পর ফোনে কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস। এ সময় পুতিনকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার এবং শান্তি স্থাপনের জন্য কিয়েভের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। পুতিনকে ফোন করার জন্য শোলসের সমালোচনা করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুই দেশের নেতার এই ফোন আলাপের খবর নিশ্চিত করেছে ক্রেমলিন।
বার্লিনের অনুরোধে এই আলাপ হয়েছে বলেও জানিয়েছেন তারা। পুতিনের সরকারের বাসভবন জার্মান চ্যান্সেলর শোলজের শান্তি আলোচনার আহ্বানের জবাবে পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য চুক্তির ক্ষেত্রে রাশিয়ার নিরাপত্তায় হুমকির বিষয়টি অবশ্যই বিবেচিত নিতে হবে। সেই সঙ্গে নতুন আঞ্চলিক বাস্তবতার প্রতিফলনও থাকতে হবে। জার্মান সরকার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সমর্থন দিয়ে যাওয়ার পরও জোর দিয়েছেন চ্যান্সেলর শোলস। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পুতিনকে এক ঘরে করা প্রক্রিয়াকে নষ্ট করবে শোলজের এই ফোন, তাতে প্যান্ডোরার বাক্স খুলে যাবে বলেও আশঙ্কা জানান জেলেনস্কি। Сейчас не буду перечислять всех доверий, у них высокие. স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় জারাগোজা একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোরে জারাগোজার ফিলা ফ্রাঙ্কা ডি এব্রোর একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। জানা যায়, বৃদ্ধাশ্রমটিতে 80 জনের বেশি বাসিন্দা ছিলেন। 16 বছর আগে এটি একটি সাধারণ বৃদ্ধাশ্রম হিসেবে চালু হলেও পরবর্তীতে মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের যত্নের জন্য বিশেষায়িত কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছিল। কিভাবে আগুনের সূত্রপাত, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। জারাগোজার রাজধানী আরাগনের আঞ্চলিক সরকার প্রধান হোর্হে আজকোন জানান, আগুনের ঘটনায় জারাগোজা অঞ্চলের সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগুন ও নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দর্শক, COP20 সম্মেলনে আছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। তিনি সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। হাবিব রহমান, আজকের মূলত কি কি এজেন্ডা আছে সেটি জানাবেন, এবং আমরা দেখি যে প্রতিদিনের এজেন্ডা থাকে এবং প্রতি COP সম্মেলনে নানা রকম বাস্তবায়নের কথা বলা হয়। এবার আসলে বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু, যেগুলো এজেন্ডা হিসেবে নির্ধারিত হয়েছে জানাবেন। শ্রাবণী, আসলে জলবায়ু যে সম্মেলন, এই সম্মেলনে যে বিষয়গুলো আলোচনা হয় এটা আসলে সবারই জানা। বিশেষ করে অ্যাডাপ্টেশন, মিটিগেশন, লস এন্ড ড্যামেজ, কার্বন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানি বন্ধ করা, ওয়াটার ক্রাইসিস যে রয়েছে সেই ওয়াটার ক্রাইসিস দূর করা, বন সংরক্ষণ করা, এই বিষয়গুলো নিয়ে আসলে প্রতিদিনই আলোচনা চলে। এখানে নির্দিষ্টভাবে একটি দিনে একটি বিষয় নিয়ে আলোচনা, এমন আলোচনা আসলে কখনোই হয় না। তবে যে বিষয়টি বারবার বলা হয় যে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, এই আলোচনার প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত দেশ বা বিশ্বের কাছে, বিশ্ব দরবারের কাছে তুলে ধরা হয় যে এই যে অতিরিক্ত কার্বন নিঃসরণ করা হচ্ছে, এই অতিরিক্ত কার্বন নিঃসরণ করার ক্ষেত্রে সারা পৃথিবীতে কি অবস্থা হচ্ছে। বলা হয়েছিল প্যারিস জলবায়ু যে চুক্তি হয়েছিল 2015 সালে, সেখানে বলা হয়েছিল যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা তার মধ্যে রাখতে হবে, তাপমাত্রা যেন এর বেশি না বাড়ে। তারপরে সেটি যে 2 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল, বলা হয়েছিল যে 2 ডিগ্রি সেলসিয়াস হবে, কিন্তু সেটি তারপর থেকে আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে হবে। এরকম পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা হয়, এবং এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এতে আসলে কি ক্ষতি হচ্ছে সারা পৃথিবীর, সেই বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে যে নিম্ন আয়ের দেশগুলো রয়েছে বা ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে মূলত নানা ধরনের যে সংকট তৈরি হচ্ছে, বিশেষ করে পানির সংকট তৈরি হচ্ছে, বন্যা বাড়ছে, দুর্যোগ বাড়ছে, গরম বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলো তুলে ধরে বলা হয় যে সারা পৃথিবীতে আসলে তারা কতটা হুমকির মুখে রয়েছে। সে কারণে এগুলো মোকাবেলা করার ক্ষেত্রে যে অর্থ দেওয়ার বিষয়টি, সেই অর্থ পাওয়ার জন্যই বা অর্থর বিষয়টি নিয়েই কিন্তু সারা পৃথিবীর সাথে আলোচনা হচ্ছে, এবং সেই জায়গাটিতে এখন পর্যন্ত আটকা পড়ে আছে। অর্থাৎ রাহি, আমরা প্রতিবার দেখি যে যেসব দেশ সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয় তারা যে ধরনের অর্থ ছাড় দেওয়ার কথা বলে, সেটি নিয়ে কিন্তু দিন শেষে দর কষাকষি এবং একটি একমত না হয়েই জলবায়ু সম্মেলনটি শেষ হয়। রাহি, হাবিব রহমান, আপনি খোঁজখবর রাখতে থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে যুক্ত হয়ে আমরা COP29 সম্মেলনের সবশেষ তথ্য জেনে নিলাম। ইরানে প্রদর্শিত হলো বিভিন্ন ধরনের মিসাইল ও প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরান জাদুঘরে আয়োজিত হয় প্রদর্শনী। আঞ্চলিক অস্থিরতার মধ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হলো। গত 1 অক্টোবর ইসরায়েলে হামলায় ব্যবহার করা ব্যালিস্টিক মিসাইলও স্থান পেয়েছে প্রদর্শনীতে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জানিয়েছেন,
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইলের মালিক ইরান। আর ইরানের মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শত্রুদের মোকাবেলায় সবচেয়ে কার্যকর অস্ত্র এই ব্যালিস্টিক মিসাইল। তবে পারমাণবিক সক্ষমতা বাড়ানোর কার্যক্রমের কথা অস্বীকার করেছে তেহরান।